রংপুরের জন্য প্রথম ম্যাচ ছিল, সবগুলো দলই এর আগে ম্যাচ খেলেছে, তৃতীয় ম্যাচ ডেতে এসে প্রথম ম্যাচ রংপুরের, এবং কেন তারা আসলে এবারে ওয়ান অফ দ্য ফেভারিটস প্রথম ম্যাচে, তো সেটাই দেখালো তারা। অ্যাবসলিউটলি, ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই আসলে চমৎকার খেলেই তারা ম্যাচটা জিতেছে। চিটাগং রয়্যালসের বিপক্ষে তারা সিলেটের মাটিতে প্রথম জয় দিয়ে শুরু করলো, এবং আমরা আগেও দেখিয়েছি যে রংপুর রাইডার্স টুর্নামেন্টের শুরুগুলো ভালোই করে, বেশ কিছু টুর্নামেন্টেও। এবারে নিশ্চয়ই তারা সেটা থ্রু আউট দ্য টুর্নামেন্ট জারি রাখতে চাইবে। 7 উইকেটের কনভিন্সিং উইন, যেটা আপনি বলছেন, মাত্র 102 রানে তারা অল আউট করে দিয়েছিল। আক্ষেপের জায়গা বোধহয় রংপুরের একটাই, যে ম্যাচটা হয়তো তারা 10 উইকেটেও জিততে পারতো, যেভাবে করে লিটন দাস, দাউদ মালান শুরু করেছিলেন। দুজনই, একজন হাফ সেঞ্চুরি করেছেন, দাউদ মালান 51, লিটন দাস 47 আউট হয়েছেন। 5 উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ। মুস্তাফিজুর রহমান 3 ওভারে 19 রানে একটা উইকেট নিয়েছেন। সুফিয়ান মুকিম চমৎকার বোলিং করেছেন। আলিস দুর্দান্ত আসলে বোলিং ডিসপ্লে দেখা গেছে রংপুর রাইডার্সের তরফ থেকে। কেউ সেভাবে করে দাঁড়াতে পারেননি চট্টগ্রামের। এবং আপনি যদি খেয়াল করে থাকেন, শুরুটা কিন্তু খুব একটা খারাপ হয়নি চট্টগ্রামের। নাইম শেখ 20 বলে 39 রান করেছেন, এবং 4 ওভার শেষে এই দলটা 40-এর উপর রান বোর্ডে জমা করতে সক্ষম হয়েছে। নাইম যখন আউট হন পঞ্চম ওভারে, তখন দলের রান 45, এবং সেখান থেকে 39 রানে তিনি করেছেন, এবং মাত্র 20 বলে। এবং নাইম এবারের সবচেয়ে দামি প্লেয়ার, ভালো একটা ফ্লুয়েন্ট স্টার্ট এনে দিয়েছেন। তবে মনে হচ্ছে যে তিনি এবারের বিপিএলটা আসলে অ্যাটাকিং ক্রিকেট খেলেই শেষ করতে চান, এবং শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাটাকিং ক্রিকেট খেলতে চান। সেটা কি আসলে সাপে বর হয়ে গেল কিনা? কারণ 5th ওভারে তার একটা উইকেট হারিয়েছে, 6th ওভারে একটা উইকেট হারিয়েছে, 7th ওভারে একটা উইকেট হারিয়েছে, এবং ওই 51 রানে যখন তাদের 4 উইকেট চলে গেছে, তখনই ম্যাচ থেকে আসলে তারা ছিটকে গেছে। একজনকে আসলে একটু ধরে খেলার দরকার ছিল, যেটা মির্জা বেক ট্রাই করছিলেন, 24 বলে 20 রান করেছেন। যারা দেশীয়, মাহমুদুল হাসান জয় কিংবা মাহফিজুল, তাদের ব্যাটিং স্টাইল কিন্তু ওই ধরে খেলা টাইপেরই, তাদেরকে এই আসলে সেভাবে করে ক্লিক করতে পারেনি। এই জায়গাটাতেই আসলে খামতি হয়ে গেছে। আপনি দেখুন, পুরো 20 ওভার ব্যাটিং করতেও পারেনি। ইনফ্যাক্ট 13টা বল বাকি ছিল। 13 বল যদি তারা খেলতে পারতো, হয়তো আরেকটু যদি দ্রুতলয়ের ব্যাটিং দেখা যেত, 150 ওয়াজ অ্যান ইজি অপশন ফর চিটাগং রয়্যালস। সেটা হয়নি আসলে। চট্টগ্রামের মালিকানাটা বিপিএল এর একেবারে শেষ মুহূর্তে পরিবর্তিত হয়েছে, এবং অ্যাডাম রজিংটনকে তারা উড়িয়ে এনেছে। আজকে ওপেন করেছেন তিনি, সকালেই পৌঁছেই মাঠে গিয়েছেন, রান করতে পারেননি। আপনি যদি তাদের ব্যাটিং অর্ডার দেখেন, অ্যাডাম রজিংটন, নাইম শেখ আজকে ওপেন করলেন, মির্জা তাহির বেগ 3-এ, মাহমুদুল হাসান জয় 4-এ, মাহফিজুল ইসলাম রবিন 5-এ, সবাই কিন্তু আসলে ওপেনার। তো এই জায়গায় কি একটা জট পাকিয়ে ফেলছে কিনা দলটা? খানিকটা তো বটেই। আসলে ওপেনারদের আপনি অ্যাকোমোডেট করতে পারবেন না বিপিএল। আমরা পারভেজ হোসেন ইমন, যিনি এখানে ন্যাশনাল টিমের হয়ে রেগুলার ওপেন করেন, তিনিও 4-এ ব্যাট করছেন, এমনটা দেখেছি। তো সেই জায়গায় টি-20তে আপনার আসলে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। এমন নয়, ধরুন আপনি বললেন যে মাহমুদুল হাসান জয় বা মাহফিজুল, তারা ওপেনার, তাদেরকে তো খুব আর্লি ফেজেই কিন্তু ব্যাট করতে হয়েছে, পাওয়ার প্লের মধ্যেই বেশ কয়েকজনকে ব্যাট করতে হয়েছে। তো সেটা খুব একটা কমপ্লেনের জায়গা নেই। ক্রেডিট আসলে রংপুরের বোলারদেরকে অনেকাংশে আপনাকে দিতে হবে। হাউ গুড ওয়াজ ফাহিম আশরাফ? 5টা উইকেট পেয়েছেন। গতকালকে আমরা জেনেছি যে পাকিস্তানের ন্যাশনাল টিমে তিনি আবারও ডাক পেয়েছেন। সিলেট থেকে হয়তো সেখানে উড়ে যাবেন, পরের পর্বে চট্টগ্রাম পর্বটা পুরোটা মিস করবেন। জানেন যে হাতে সময় কম আছে, এবং আগেরবারও তিনি বিপিএল এ ভালো করেছেন দেখি পাকিস্তান দলে তার কামব্যাক হয়েছিল, এবারও অনেকটা সে পথেই হাঁটছেন। সেম অ্যাপ্লাইজ ফর খুশদিল শাহ অ্যাজ ওয়েল। মানে আগের বারের রংপুরে খেলেই কিন্তু তারা আসলে ন্যাশনাল টিমে জায়গা করেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিলেন। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় ইটস এ গুড নিউজ ফর ফাহিম আশরাফ, বাট ইটস নট এ গুড নিউজ ফর রংপুর। কারণ সেই জায়গায় বোলিংয়ে বলুন বা ব্যাটিংয়ে বলুন, দুই জায়গায় একটা অলরাউন্ডার, ফাহিম আশরাফের মতো ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডারের গ্যাপ খানিকটা হয়তো ভোগাতে পারে রংপুরকে। মুস্তাফিজুর রহমান, আলিস, সুফিয়ান মুকিম, এই দলটাতে মিস্ট্রি বোলারের সংখ্যাটা অনেক বেশি। আপনি যদি সুফিয়ান মুকিমের কথা বলেন, লেফট আর্ম চায়নাম্যান, আলিস ইসলাম মিস্ট্রি বোলার, মুস্তাফিজের সম্পর্কে সবাই জানেন। একই সাথে ফাহিম আশরাফের পেস, নাহিদ রানার পেস। নাহিদ রানা আজকে একটু এক্সপেন্সিভ ছিলেন, সেটা আবার ফাহিম আশরাফ পুষিয়ে দিয়েছেন। এই বোলিং লাইন আপটাকে অনেক বেশি ক্ষুরধার মনে হচ্ছে, এবং প্রথম ম্যাচেই তারা ডেলিভার করলো। অ্যাবসলিউটলি। আসলে মুস্তাফিজুর রহমান ওয়ার্ল্ড ক্লাস বোলার, এবং সুফিয়ান মুকিম যাদের কথা বললেন, ফাহিম আশরাফ 5টা উইকেট নিয়েছেন মাত্র 17 রানে, এবং ব্যাটারদের মধ্যে কেউই আসলে আপনার জুটি গড়তে পারেননি। মানে একটা ভালো জুটি কিন্তু চট্টগ্রামের গড়তে পারেনি। সেখানে ক্রেডিট মুস্তাফিজুর রহমানকেও দিতে হবে। তিনি ওভারে 19 রানে 2টো উইকেট নিয়েছেন, 2টো ক্রুশাল উইকেট তিনি নিয়েছেন। তো সেই জায়গায় মোহাম্মদ নাইম শেখের উইকেট নিয়েছেন, মির্জা বেগের উইকেট নিয়েছেন। তো ডেফিনেটলি তিনি কেন এত ওয়ার্ডি, সেটা বিপিএল হোক, আইপিএল হোক, ইন্টারন্যাশনাল ম্যাচ হোক, সব জায়গায়
সেটা তিনি প্রমাণ দিয়েছেন আরেকবার। এবং নাইম শেখের উইকেটটা খুবই ক্রুশাল ছিল, কারণ ওই সময় আপনি যদি খেয়াল করেন 4.4 ওভারে বোর্ডে কিন্তু 45 রান, রান রেটটা 10 ছুঁই। নাইম শেখ ওয়াজ লুকিং ভেরি ডেঞ্জারাস। এবং একই সাথে আপনার দলে যখন এই ধরনের বোলার থাকবে, একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করাটা খুব জরুরি। আলিস যেরকম খুব বেশি রান দেননি, উইকেট একটা পেয়েছে। সুফিয়ান মুকিম 4 ওভারে সম্ভবত মাত্র 12 রান দিয়েছে। এবং বলা হচ্ছে এবারের বিপিএল এ সুফিয়ান মুকিমের উপর স্পটলাইটটা বেশি থাকবে, কারণ তাকে রিড করাটা খুব ডিফিকাল্ট। এবং আমরা দেখেছি চট্টগ্রাম রয়্যালসের ব্যাটাররা তাকে আসলে একেবারেই চার্জ করতে যাননি। অ্যাবসলিউটলি, লেফট আর্ম চায়নাম্যান যে কোনো দিন আসলে ভীতি ছড়াতে পারেন। আমরা ডানহাতি লেগ স্পিনারদেরকে এগেনস্টেই ব্যাটারদেরকে খাবিয়ে খেতে দেখি, সেখানে লেফট আর্ম চায়নাম্যান যেটা কিনা ক্রিকেটের সবচেয়ে রেয়ারেস্ট আসলে প্লেয়ার। তো সেই ক্যাটাগরিতে সুফিয়ান মুকিম হি হ্যাজ বিন স্প্লেন্ডেড। খুব বেশি ভুল তিনি করেননি। অনেক সময় আমরা লেগ স্পিনার বা চায়নাম্যানদের ভুল করতেও দেখি, সে কারণে তারা এক্সপেন্সিভ হয়ে যান। আজকের ম্যাচে সেটা দেখা যায়নি। একটাই উইকেট পেয়েছেন, উইকেটের চেয়েও বড় 12 রানে আটকে রেখেছেন 4 ওভার খরচ করে। সেটা নিশ্চয়ই আসলে গ্রেড পাওয়ার মতো ব্যাপার। টার্গেটটা খুব বেশি ছিল না, এবং আমরা জানতাম যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনে ওপেনটা করবে রংপুর রাইডার্স। লিটন দাস জাতীয় দলের হয়ে 3 নম্বরে খেলছেন, তিনি ওপেন করেছেন। সাথে দাউদ মালান ছিলেন। দুজনেই গতকাল রাতেই রংপুরের সাথে যুক্ত হয়েছেন। সিলেটে ট্রেনিং সেশন করতে পারেনি। লিটনকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছে যে তিনি এর আগের দিন প্লেনে চড়তে গিয়েও আসলে পারিবারিক কারণে ব্যাক করেছেন, পরে রাতে গিয়ে আবার যুক্ত হয়েছেন। এটি কি আসলে বলে যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট? তারা জাতীয় দলে খেলে অভ্যস্ত, ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে পরিচিত। মানিয়ে নেওয়াটা আসলে এই ধরনের ফরম্যাটে বা এই ধরনের মঞ্চে খুব বেশি কষ্টকর না। ওপেনিং প্লেয়ারে 91 রানের জুটি তারা দুজন করেছেন, মানে 10 উইকেটে জিততে পারত। সেখানে ম্যাচটা অবশ্যই 10 উইকেটে জেতাটাই উচিত ছিল। অ্যাটলিস্ট লিটন দাসের হাফ সেঞ্চুরিটাও হওয়া উচিত ছিল, অনেক কিছুই। তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো আসলে মানে তৃপ্তির পরে কিছু অতৃপ্তি থেকে যাওয়ার কথাই আমরা বলছি। দাউদ মালান ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার, ইংল্যান্ডের হয়ে খেলেছেন, 2 বছর হয়েছে তিনি আর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছেন না। এবং লিটন দাস 31 বলে 47 রানের যে ইনিংসটা খেলেছেন দেখতে ভালো লেগেছে। লিটন দাসকে মাঝখানে কিন্তু আমরা এই শেপে দেখিনি, 4টা 4 হাঁকিয়েছেন, 2টো ছক্কা হাঁকিয়েছেন, প্রপার টি-20 16 ইনিংস। এখানে আপনার কাছে জানতে চাইবো যে তাওহিদ হৃদয় আবার 3 বলে 1 রানে আউট হলেন। এই ধরনের ম্যাচে আসলে খুব বেশি কিছু ম্যাটার করে না, কারণ ম্যাচটা শেষ হয়ে গেছে। এখানে খুব বেশি কিছু হারানোর নেই, পাওয়ারও নেই। এই ধরনের ম্যাচও শেষ দিকে কিন্তু একটা উইকেট আমার মনে হয় না যে তাওহিদ হৃদয়কে খুব বেশি ব্যাকফুটে ঠেলবে, কারণ ম্যাচটা তিনি নামার আগেই আসলে শেষ হয়ে গিয়েছিল। এবং খুরদিল শাহর ব্যাটে ফিনিশিং টাচটা এসেছে। তিনি থাকছেন পাকিস্তানের জাতীয় দলে, তিনি নাই, সেটা রংপুরের জন্য একটা প্লাস পয়েন্ট। খাজান আফে তিনি আজকে সুযোগ পাননি একাদশে, তিনি চলে যাচ্ছেন। ফাহিম আশরাফ হয়তো চলে যাবেন, ব্যাট সাইনগুলো আছে। তবে কাইল মায়ার্সের দল গালফ জায়ান্ট যেহেতু IL-T20 থেকে বাদ পড়ে গেছে, খুব শিগগিরই হয়তো কাইল মায়ার্সকে রংপুর পাবে। এবং মনে হচ্ছে যে সলিড একটা টিম, ব্যালেন্সড একটা টিম, বোলিংয়ে যথেষ্ট বৈচিত্র্য আছে। বাংলাদেশের সবচেয়ে গতিময় বোলারটা এই দলে আছে। ফাহিম আশরাফের পেস, মুস্তাফিজের স্লোয়ার কাটার, এবং একই সাথে 2 মিস্ট্রি স্পিনার। আমার কাছে মনে হচ্ছে যে বোলিং দিয়েই রংপুর এই টুর্নামেন্টে অনেক দূর এগোবে। এবং তারা যদি চেস করে তাদের ব্যাটসম্যানদের জন্য কাজটা বেশিরভাগ দিনই আসলে সহজই থাকবে, আজকে যেমনটা ছিল। অ্যাবসলিউটলি, আমরা যেটা বলছিলেন পাকিস্তানি ব্যাটার যারা আছেন ম্যাক্সিমাম মিডল অর্ডারের ব্যাটার। আমরা দেখেছিলাম প্রস্তুতি ম্যাচে যখন বিদেশি প্লেয়াররা ছিলেন না, তখন কিন্তু রাজশাহীর সঙ্গে খানিকটা স্ট্রাগল করতে হয়েছে। তো সেটার সম্ভাবনা দেখছেন কিনা যে যখন পাকিস্তানি ব্যাটাররা শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ খেলতে চলে যাবে, একটা ভ্যাকুয়াম সম্ভাবনা খুব কম। ইটস বিকজ খাজান আফে চলে যাবেন, ফাহিম আশরাফ চলে যাবেন। ফাহিম আশরাফের রিপ্লেসমেন্ট হিসেবে তারা কাইল মায়ার্সকে ব্যবহার করতে পারছে, যিনি টপ অর্ডারে ব্যাটিং করতে পারবেন এবং শুরুর দিকে 2টো ওভার করে দিতে পারবেন। এবং খাজান আফে তো এখন সুযোগ পাচ্ছেন না। আকিব জাভেদের অপশন তাদের কাছে আছে, যদি র পেসার তারা খেলাতে চায়। গেল বছর রংপুরের হয়ে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছেন, ব্রেক থ্রু ইয়ার ছিল তার জন্য, তো তার অপশনটাও আছে। ইফতিকার, তার অপশনটা আছে। খুরদিল শাহ যদি শেষ মুহূর্তে দলে ডাকবেন বা কিছু হয়, ইফতিকার এবং খুরদিল শাহ লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট। তো এই দলটাতে বিদেশি ক্রিকেটারদের প্রপার রিপ্লেসমেন্ট আছে, ব্যাকআপ আছে, এবং এই দলটা শক্তির জায়গা আসলে সেটাই। এবং লোকালদের দিকেও যদি তাকান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, নাহিদ রানা, মুস্তাফিজ সবাই কিন্তু জাতীয় দলের ক্রিকেটার। তো তাদেরকে নিয়ে দলটা করা হচ্ছে এবং ডিজার্ভিংলি তারা ম্যাচটা কনভিন্সিংলি জিতেছে। এবং এই টুর্নামেন্টের অন্যতম সেরা যে তাদেরকে দাবি করা হচ্ছে কেন, সেটা প্রথম ম্যাচে প্রমাণ করেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.